পশ্চিমবঙ্গ বিধানসভায় যে দুটি গুন্ডা দমন বিল আনা হলো, একটিকে গুন্ডা দমন বলা হচ্ছে কারণ সেটার নাম হচ্ছে দি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। আর তার পাশাপাশি আরেকটি বিল আনা হয়েছে, সেটা সংশোধনী বিল, সেটা হচ্ছে মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডার 1972 সালের, সেটার একটা সংশোধনী বিল। কিন্তু এই যে গুন্ডা দমন বিল যাকে বলা হচ্ছে, অর্থাৎ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিসকে নিয়ন্ত্রণ করার জন্য এই বিলের বিভিন্ন সংস্থান নিয়ে অনেক মানুষ গভীর সংশয় প্রকাশ করছেন এবং সন্দেহ প্রকাশ করছেন যে এটার আসল উদ্দেশ্য হচ্ছে গণতান্ত্রিক অধিকার হরণ করা। আপনি পুরো বিলটা পড়ার এখনো হয়তো সময় পাননি, কিন্তু যেটুকু আপনার চোখে পড়েছে তাতে কি মনে হয় যে সংবিধানের বিভিন্ন সংস্থানকে মর্যাদা দিয়ে করা হয়েছে? কারণ ইউএপিএতেই আপনি 180 দিনের বেশি রাখতে পারেন না উইদাউট চার্জশিট, সেখানে এখানে ডিটেনশন 1 বছর অবধি রাখা যায়। দেখুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারতবর্ষে যা আইন আছে, বিএনএসএস, ওল্ড ইন্ডিয়ান পেনাল কোড, ইউপিএ যা আছে, সেই আইন যথেষ্ট মাসকে কন্ট্রোল করার এবং পাবলিককে কন্ট্রোল করার। এটা আমি এই সব আইনগুলোকে দেখেছি এবং তার ইমপ্লিমেন্টেশন দেখেছি। এর আগেও অনেক ঘটনা সারা ভারতবর্ষ জুড়ে, পশ্চিমবাংলা জুড়ে হয়েছে যেখানে এই সব আইন দিয়ে এটাকে কন্ট্রোল করা যেত। নতুন করে এই আইনটা আনার আমার অন্তত মনে হয় কোনো কারণ আছে বলে আমি মনে করি না। তবে একটা স্বাধীন সরকার, তারা এনেছে আইনটা, ঠিক কথা, তারা চাইলে আইন আনতেই পারে। কিন্তু সমস্যাটা যেটা, এই আইনটাতে পুলিশ অফিসিয়ালস বা যারা কনসার্ন অফিসিয়ালস, তাদের হাতে একটা অ্যাডিশনাল ক্ষমতা হয়ে যাচ্ছে, যেটা দেখুন সুইপিং পাওয়ার। এটা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি কভারস এনি অ্যাক্ট that causes or likely to cause হতে পারে directly or indirectly alarm, danger, fear, insecurity among people. এটার সংজ্ঞাটা কি হবে? এটার সংজ্ঞাটা কি হবে? লাইকলি টু কজ অ্যালার্ম, সিকিউরিটি, ডেঞ্জার, এই যে শব্দগুলো প্রয়োগ করেছে, and poses a great or widespread danger to life or property. ডিস্টারবেন্স অফ পাবলিক অর্ডারটাই মেনে নিলাম যে ডিস্টার্বড হয়ে গেছে, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। বাট এই যে প্রথম পার্টটা যেটা ঢুকিয়েছে, এটা কিন্তু লাইকলি টু কজ, এই কথাটা আমি মনে করি এটা যারা বড় কোনো ঘটনা ঘটেছে সেখানে ব্যবস্থা নেওয়ার সমস্ত প্রভিশন আমাদের ভারতবর্ষের আইনে আছে। এটা একটা অ্যাডিশনাল ক্ষমতাটা এত বেশি দেওয়া হলো, যেটার নামে হয়তো, আমি জানি না ভবিষ্যতে কি হবে, নতুন সরকার এসে করেছে, নামে হয়তো যারা বিরোধিতা করবেন সরকারের কোনো কাজে, ডিএম এর কোনো কাজে, এই আইন তো যে কেউ লাগু করে দেবে। আরেকটা আইনের মধ্যে আমি একটা প্রভিশন শুনলাম, সেটা হচ্ছিল কোর্টে চ্যালেঞ্জ করা যাবে। এটা হয় নাকি একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে? এরকম একটা আইনের মধ্যে প্রভিশন দেওয়া হলো, এটার এগেনস্টে কোনো কোর্টে অ্যাপিল করা যাবে। যদিও বা অ্যাপিল করা যাবে না, এই প্রভিশনটা একটা ভেগ প্রভিশন, আলটিমেটলি অ্যাপিল হবে। এবং এটা ভারতবর্ষের সংবিধান আর্টিকেল 226, সুপ্রিম কোর্টে আর্টিকেল 32-তে প্রভিশন দিয়েছে কোর্টে আসার। সে মানুষ আসবে, বিলটা অ্যাক্টে পরিণত হলে ডেফিনেটলি কোর্টে আসতে হবে। এখনো তো বিল স্টেজে আছে, যতক্ষণ না গভর্নর বা রাষ্ট্রপতিরা সাইন করেন ততক্ষণ সেটা আইন হিসাবে রূপান্তর হয় না। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সেটাকে আদালতেও চ্যালেঞ্জ করা যাবে না। কিন্তু আমি আপনাকে বলি যে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, এরকম বিভিন্ন রাজ্যের উদাহরণ দেওয়া হয়েছে যেখানে এই অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বা গুন্ডাদের দমন করার জন্য আইন আছে। তার আদলেই আমরা শুনছি যেটা উত্তরপ্রদেশের যে গুন্ডা দমন আইন, সেটার আদলেই এই অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস কন্ট্রোল করার আইন আনা হয়েছে। তো সেখানে যদি এই আইন নিয়ে কোনো সমস্যা না হয়, তাহলে আমাদের এখানে কেন হবে? এই প্রশ্ন তুলছেন শাসক দল এবং মুখ্যমন্ত্রী। দেখুন, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি একটা জিনিস, আর ডেমোক্রেটিক্যালি গভর্নমেন্টের অ্যান্টি বলা আর একটা জিনিস। দুটোর মধ্যে সম্পূর্ণ একটা বড় ফারাক হয়ে গেল। অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে, যেটাকে ডেফিনেশনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, indirectly alarm, danger, fear, insecurity among people, poses a great or widespread danger to life or property. এটা কে বিচার করবে? এটা কে ডিসাইড করবে? সরকারি অফিসার যারা বসে আছেন তারা? এটা হতে পারে? আমাদের দেশে যা আইন ছিল তাতে কি রাইটিং, যেটা মেন জায়গা হচ্ছে হলো রাইটিং, যে মাস আপসার্জেন্স, সেটা কি কন্ট্রোল করার কোনো আইন ছিল না? আমি এটাই প্রশ্ন করছি।
সেটা তো ছিল। ছিল তো। এমনকি যখন ব্রিটিশদের চলা ইন্ডিয়ান পেনাল কোড ছিল, ভারতীয় দণ্ডবিধিটাই পাল্টে বিএনএসএস হয়েছে, সেম জিনিসই আছে, শুধু সেকশনের নাম্বার অদল বদল হয়েছে, একই জিনিসই আছে, তাতেও ছিল। তারপরে আনলফুল অ্যাক্টিভিটিজ অ্যাক্ট, ইউএপিএ যেটা, সেটা এসেছে। তো আইন ভারতবর্ষে এসেছে, নতুন করে পশ্চিমবাংলার জন্য একটা আইন নিয়ে আসা, আমার মনে হয় এটা মানে না হলেও এই আইন ছিল যেটা দিয়ে করা যেত, যেটা সরকারের যে ক্ষমতা বা সরকারের এক্সিকিউটিভের যে ক্ষমতা, সেইটাকে এই আইন মারফত আরো বাড়িয়ে দেওয়া হলো, বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, বাড়িয়ে দেওয়া হলো বলবো, কারণ বিল পাস হয়ে গেছে মানে ধরে নিতে হবে আজ না হোক কাল গভর্নর এই বিলটা সাইন করে দেবে, এবং তারপর রাষ্ট্রপতিও সই, স্বাভাবিক কারণে, কারণ কাউন্সিল অফ মিনিস্টার রেফার করলে গভর্নরের হাতে একটাই ক্ষমতা আছে যে একবার বিলটাকে রিরেকমেন্ডেশনের জন্য পাঠানোর, কিন্তু সেকেন্ড টাইম যদি পাঠায় গভর্নরকে সাইন করতে হবে। না ঠিকই, কিন্তু 1 বছর উইদাউট ট্রায়াল বা উইদাউট প্রডিউসিং ইন কোর্ট কাউকে ডিটেনশনে রাখা, এটা কি আপনার মনে হয় সম্পূর্ণরূপে গণতন্ত্র, এটা সম্পূর্ণরূপে গণতন্ত্রকে হরণ করা বলতে পারি, এবং যেটা মৌলিক অধিকার, রাইট টু লাইফ, সেইটাকে হরণ করা হচ্ছে বলেই মনে করি। গুন্ডা মানে সবাই সমাজ বিরোধী কারা, প্রথম সেই প্রশ্ন উঠবে যে সমাজ বিরোধী কার্যকলাপ বলতে কি বোঝায়। তার একটা ডেফিনেশন আপনি যেটা দেখলেন যে হতে পারে এরকমও একটা জায়গা আছে, অর্থাৎ জেলা শাসক বা পুলিশ সুপারের যদি মনে হয় যে অমুক ব্যক্তি বা অমুক ব্যক্তিদের দ্বারা কোনো অসুবিধা হতে পারে, তাহলেই তাদেরকে প্রিভেন্টিভ মেজার হিসেবে তাদেরকে নেওয়া যেতে পারে ডিটেনশনে। আর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে গুন্ডা কারা, এটা বলা হচ্ছে যে সার্টেন ক্রিমিনালস, তাদেরকে গুন্ডা বলা হচ্ছে, যারা একটা গ্রুপ বা গ্যাং বা সিন্ডিকেটের লিডার অথবা সদস্য, মানে ওই বালি মাফিয়া, কয়লা মাফিয়া, পাথর খাদানের মাফিয়া, যারা যারা বেআইনি ভাবে এই ব্যাপারগুলো, এই সিন্ডিকেট গুলো চালিয়েছে, তাদেরকে নিয়ন্ত্রণ করতে চাইছে সরকার, এই বার্তাটা তো দিতে চাইছে। তাদেরকে নিয়ন্ত্রণটা হবে কোথা থেকে? চোর তৃণমূল বলে ক্ষমতায় আসলো এই সরকার, আজকে যারা বিরোধী আসনে বসে আছে, সেই বিরোধী আসনটা কি? আমি যদি প্রশ্ন করি, যারা আজকে পশ্চিমবাংলার বিরোধী দলনেতা বা বিভিন্ন বিরোধী দলের পোস্ট নিয়ে বসেছে, তারা কি? তাদের যারা বড় মাথা, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন হচ্ছে? এই যে কোল মাফিয়া, বালি মাফিয়া বলছে, অবশ্যই আমি এটা মনে করি তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম খুব কঠোরভাবে হওয়া উচিত, মানে এটা কিন্তু একটা অর্গানাইজড ক্রাইমই, অর্গানাইজড ক্রাইম। কিন্তু যে দল, যে রাজনৈতিক দল এটাকে স্পন্সর করলো, যারা এখন সরকারে আছে, আমি তাদের কথা বলছি, তারা নতুন এসেছেন স্বাভাবিক, এবং সেই অর্থে পরিপুষ্ট হলো। যারা যে রাজনৈতিক দলে যারা নেতৃত্ব দিয়ে যারা এটাকে অর্গানাইজ করলো, আজকে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা এই বর্তমান সরকার নিচ্ছে? নেবেন বলেছেন মুখ্যমন্ত্রী, কাউকে ছাড়া হবে না, এভিডেন্স পাওয়া গেলে। নিয়েছে না, সরকারি বয়স কত হলো? দুটো শব্দের মধ্যে অনেকখানি তফাৎ হয়ে যায়। আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে এই সরকার অ্যাক্টিভিটি শুরু করেছে, কিন্তু বড় অ্যাক্টিভিটি যখন শুরু করবে তখন এই কাজটাকে আমি সফল কাজ বলে মনে করব, যখন অবধি করেনি। কারণ দেখুন, ইনভেস্টিগেশনটা চলতেই থাকবে। 1 মাস কিন্তু ইনভেস্টিগেশনের জন্য একটা বড় পার্ট। হ্যাঁ, অবশ্যই নতুন সরকার এসেছে, আরো কিছুদিন সময় দিতে হবে। আপনি ইডিসিবিআই এর মামলাগুলো বলুন না, সেটা কতদিন ধরে চলছে? আপনি এই সরকার ইডিসিবিআই এর মামলাগুলোর বিষয়, হ্যাঁ ডেফিনেটলি সেটা অনেকদিন ধরে চলছে, কিন্তু ইডিসিবিআই এর মামলার একটা বিষয় ছিল, যখন ইডিসিবিআই মামলা করতে যেত তখন ইডিসিবিআই বিরুদ্ধে পাল্টা তৃণমূল মামলা করতো। তো তাই জন্য ইডিসিবিআই এর কাজে আমি দেখেছি মামলা করার সময় অনেক বাধা এসেছে। ডেফিনেটলি ইডিসিবিআই আরো ফাস্ট কাজ করা উচিত ছিল, কারণ ওদের মতন একটা ন্যাশনাল লেভেলের প্রিমিয়ার এজেন্সি যারা কাজ করবে। আর একটা ইডিসিবিআই সমস্যা ছিল, তাদের কোনো বড় মাপের কারোর সাথে যদি অ্যারেস্ট বা কিছু করতে হয় বা তাদের এগেইনস্টে প্রসিকিউশন করতে হয়, রাজ্য সরকারের স্যাংশন নিতে হয়। এটাতে অনেক দীর্ঘ সময় দীর্ঘ সময় ইডিসিবিআই কে কিন্তু ঝুলতে হয়েছে, কারণ রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন ক্ষেত্রে স্যাংশন আসছিল না। তবে ডবল ইঞ্জিন সরকারে তো এখন আর সেই সমস্যা হওয়ার কথা নয়। তাহলে তো আমরা আশা করতে পারি যে ইডিসিবিআই এর হাতে যে মামলাগুলো আছে সেগুলোর তদন্ত এখন অনেক দ্রুত গতিতে হওয়া উচিত আমার মনে হয়। তাহলে তার সত্ত্বেও এই আইন এনে এই সিন্ডিকেট গুলোকে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা রাজ্য সরকারের, বা তারা দেখাতে চাইছে যে আমরা এটা নিয়ন্ত্রণ করব। এই যে সাধারণ মানুষের টাকা, কষ্টার্জিত অর্থকে এইভাবে লুট করা হয়েছে,
এটা আমরা বন্ধ করতে চাই। সরকারের সদিচ্ছা নিয়ে হয়তো কোনো প্রশ্ন উঠবে না, কিন্তু যে সংস্থানগুলো রয়েছে সেগুলো আদালতে টিকবে না, এটা অনেকে বলছেন। দেখুন, এই আইনটা যেভাবে যে মোটিভে আনা হয়েছে, এই আইনটার মিসইউজ হয়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা থেকে যাবে। আইনের যে ওপেন জায়গাটা রেখে দেওয়া এবং আদালতে আসা যাবে না, যেটা সব থেকে বড় গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা একটা বলতে পারেন খুব নেগেটিভ দিক। আদালতে যে কোনো মানুষকেই তো আসতে দিতে হবে। আদালতে না আসতে দিয়ে একটা কোনো সরকারি অ্যাকশন সারা জীবনের জন্য চলতে পারে, এটা তো হতে পারে না। এবং আরো মজার সেটা হচ্ছে, ধরুন আপনাকে ডিটেনশন করা হলো, তারপরে ছেড়ে দেওয়া হলো, তারপরে সরকারের মনে হলো যে না, ছাড়াটা ঠিক হয়নি, তখন আবার আপনাকে ডিটেনশনে নেওয়া যাবে, ফ্রেশ অর্ডার ইস্যু করে। অ্যাবসলিউট পাওয়ার সরকার ভোগ করা। অ্যাবসলিউট। এবং আপনাকে সরকারের কাছে দরবার করতে হবে যে হুজুর আমাকে ছেড়ে দিন, আমি এই কাজ করিনি বা করব না ভবিষ্যতে ইত্যাদি। মানে আদালতে জায়গায় নেই, গোটা বিচার বিভাগের দায়িত্বটাই পালন করবে প্রশাসন। অ্যাকচুয়ালি যেটা চেয়েছিল, আদালতটাকেই উঠিয়ে দিতে চেয়েছিল, সেটা হয়তো সাংবিধানিক কাঠামোর জোরে পারেনি। আরেকটা যেটা, সেটা হচ্ছে যে এই যে পাবলিক অর্ডার, মানে মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডার, এই আইন একটা সংশোধনী আইন কিন্তু তৃণমূল কংগ্রেস সরকারও এনেছিল 2023-এ। সেটাকে আরো কড়া করে যেটা আনা হয়েছে, ধরুন ক্লেম কমিশন যা অ্যামাউন্ট ঠিক করবে সেটা কিন্তু চ্যালেঞ্জ করা যাবে না কোনো আদালত। এটা কখনো হয়? ক্লেম কমিশন যে কোনো কমিশন যাই কিছু করুক না কেন, জুডিশিয়াল রিভিউ হবে না আমাদের ভারতবর্ষের সংবিধানে, এটা হয়? আইনটাই তো টিকবে না। অনেক সময় তো অনেক কিছুর বিরুদ্ধে প্রতিবাদ হয়, সেই প্রতিবাদটা কখনো কখনো একটা জনবিস্ফোরণের আকার নেয় এবং তখন ভাঙচুর ইত্যাদিও হয়, যেটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব প্রশাসনের, যেটা আমরা আগের সরকারের আমলে দেখেছি। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে এবং অবাধে ভাঙচুর হয়েছে, রেল লাইন উপড়ে ফেলা হয়েছে, কি স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছে, পুলিশ স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছে, এগুলো যথেচ্ছভাবে হয়েছে। তো এই সরকার দেখাতে চাইছে যে আমরা কিন্তু এ ব্যাপারে খুবই কড়া, এবং আমরা এগুলো সহ্য করব না। প্রশাসনের আমি মনে করি করা হওয়াই উচিত, করা খুবই ভালো, সেটা নিয়ে কোনো কথা না। কিন্তু আমি বলতে চাইছি, যা আইন ছিল সেই দিয়েই সমস্তটা দমন করা যেত, নতুন করে এই আইনটা না আনলেও ভালো ছিল। এখন সরকার যদি এই আইনের ইমপ্লিমেন্টেশনটা আমরা দেখি যে পুরো সততার সাথে করছে, সেই ক্ষেত্রে তো আইনের ইমপ্লিমেন্টেশন ঠিকই হচ্ছে। কিন্তু আইনের মধ্যে যে জায়গাগুলো রেখে দেওয়া হয়েছে, স্পেসিফিক্যালি এমন মানে পাওয়ারটাকে করে রেখে দেওয়া হয়েছে যেখানে যে কোনো সময় গণতন্ত্রে হরণ হতে পারে বলে আমার মনে হয়। আগামী দিনে আইনটা যখন বিলটা যখন আইন হয়ে আসবে, তখন সরকার কিভাবে এই আইনটাকে ইমপ্লিমেন্টেশন করছে সেটা দেখতে হবে। আদালতে চ্যালেঞ্জ হবেই, আদালতে চ্যালেঞ্জ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী যদিও আশ্বাস দিয়েছেন যে ভালো মানুষদের কিছু হবে না, আমরা কোনো ভদ্রলোকের বিরুদ্ধে প্রয়োগ করব না, কিন্তু সন্দেশখালীর বেতাজ বাদশা, জীবনতলার খুনি, যখন যে দল আসে সেই দলে চলে আসে। এনআইএ তোলার আগে আমাকে 4 বার মেসেজ করেছে, ক্ষমা কি করবেন না? আমি ক্ষমা করার কেউ নই। তো ভালো মানুষ কোট আনকোট কাকে বলে, কে ঠিক করবে সেটাই তো একটা বড় প্রশ্ন। মানে সরকারের কোনো কাজের বিরুদ্ধে কোনো প্রতিবাদ না করলে সে ভালো মানুষ হতে পারে? এটা তো ভালো তৃণমূল খারাপ তৃণমূলের মতন লাগছে, তাই না? দেখুন, সরকার তো ভালো খারাপের বিচার মন্দ করতে পারেন না, তারা তাদের পলিসি ঠিক করতে পারেন, আইন আনতে পারেন। কোনটা আইন বহির্ভূত হলো আর কোনটা আইনের মধ্যে হলো, সেটা বিচার করার জায়গা হচ্ছিল আদালত। তাই জন্যই সংবিধানে আমাদের ভারতবর্ষের মতন একটা দেশে আদালত এতটা শক্তিশালী। এখানে তো ওরা আদালতকে এইভাবে রাখতে চেয়েছেন, অ্যাডভাইজারি বোর্ড একটা হবে, যেটা আপনার এই জননিরাপত্তা, সেই অ্যাডভাইজারি বোর্ডটা তো সরকারি অ্যাডভাইজারি বোর্ড হয়ে গেল না। না, চেয়ারপারসন হচ্ছেন বর্তমান বা প্রাক্তন হাইকোর্টের বিচারপতি এবং 2 সদস্য হচ্ছেন এইসব কমিশনের যারা বিচারপতি হবার যোগ্যতা অর্জন করেছেন। আরে বিচারপতি হবার যোগ্যতা অর্জন করেছেন, যাই এইসব কমিশনগুলো তো সরকার নিয়ন্ত্রিত কমিশন অবশ্যই। 1 2 হচ্ছিল সরকারের এই কমিশন যদি কোনো রেকমেন্ডেশন করে সেটা কি সরকার মানে? 1 2 হচ্ছিল যারা এই অ্যাডভাইজারি বোর্ডে আসেন তারা নিশ্চয়ই সরকারের কাছের লোক না হলে আসেন না। হ্যাঁ, সে তো ঠিকই। এটা যে এই ধরনের একেবারে যে ইন্ডিপেন্ডেন্স অফ অ্যাপয়েন্টমেন্ট হয় এই অ্যাডভাইজারি বোর্ডগুলোতে, সেটা আপনি কোথা থেকে বলছেন? এটা তো অস্বীকার করার জায়গা নেই। এই প্রভিশনের কোনো কার্যকারিতা হবে না, কারণ আদালতে আসবে এবং 226-এ আমাদের সংবিধানই বলেছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের ইন্টারভিন করার পুরোপুরি রাইট আছে এবং তারা করবে।
করবেও এবং সেটা করা উচিত বলেও আমি মনে করি।